মালতী, এ মাসের হিসেবটা কোনোভাবেই মেলাতে পারছি না গো। জালে যে দু একটা ছোট পুঁটি মাছ উঠছে, তা দিয়ে চাল কেনবার টাকাও জোগাড় হচ্ছে না। দুশ্চিন্তা করে আর কি হবে গো? হাঁড়ির তলানিতে আজ এক মুঠো চালও অবশিষ্ট নেই। খালের এই ভরা বর্ষায় মাছের আড়তদাররাও এখন আর আমাদের মতো ছোট জেলেদের অগ্রিম টাকা দিতে চাইছে না। সারা জীবন তো খালের এই পানির সাথেই যুদ্ধ করলে, এখন এভাবে ভেঙে পড়লে ছেলেমেয়ে দুটোর মুখে কি করে দুবেলা অন্ন তুলে দেব? আমি তো আর হাত গুটিয়ে বসে নাই মালতী। দিন রাত জালটা কাঁধে নিয়ে খালের এ মাথা থেকে ও মাথা চষে বেড়াচ্ছি, কিন্তু ভাগ্য সহায় হচ্ছে না। আমাদের এই অভাবের কথা ছেলে মেয়েদের সামনে বেশি প্রকাশ করো না। অরূপ তো কাল রাত থেকে না খেয়ে আজ খুব ভোরে কাজে বেরিয়েছে। জানি ছেলেটা বড় হচ্ছে আর সংসারের এই চরম কষ্ট নিজের চোখে দেখছে। এমন কঠিন সময় কেন এলো বুঝতে পারছি না। তুমি এখন আর ভাগ্যকে দোষ দিও না। জলদি হাত মুখ ধুয়ে নাও। আমি এই ফুটন্ত গরম পানিতে সামান্য নুন দিয়ে একটু ফ্যান ভাত ফুটিয়ে দিই। অরূপ ভাইয়া, বাবা আজ সকাল থেকে বড্ড গম্ভীর হয়ে বসে আছেন। ঘরের খাবার তো প্রায় শেষ। এভাবে চললে আমাদের খুব কষ্টে পড়তে হবে। আমি সব বুঝতে পারছি রে ঝর্ণা। শুধু এই মাছ ধরবার উপর নির্ভর করে থাকলে আমাদের এই জরাজীর্ণ সংসারের অভাব কোনো দিন দূর হবে না। আচ্ছা ভাইয়া, এই এত পানি, এখানে কি কোনোভাবেই কিছু করা যায় না? এই জলের বুকেই তো আমাদের জন্ম আর বড় হওয়া। এই কচুরিপানা আর কলা পাতাগুলো দেখছিস, এগুলো কিন্তু তীব্র স্রোতেও কখনো ডুবে যায় না। হ্যাঁ ভাইয়া, কলা পাতা তো অনেক হালকা হয়। আমরা যদি অনেকগুলো বড় বড় কলা পাতা একসাথে বেঁধে নৌকোর মতো বানিয়ে পানের ওপর ভাসিয়ে রাখি। চমৎকার বলেছিস তো। সেই কলা পাতার নৌকার উপর যদি আমরা শুকনো কাদা আর পচা পাতা দিয়ে একটা স্তর বানিয়ে সবজি চাষ করি, তবে কেমন হয়? বা ভাইয়া, বুদ্ধিটা তো খুব দারুণ। বাজারে শাক আর মরিচের বড্ড দাম। আমরা যদি এখানে চাষ করতে পারি, তবে ঘরের অভাবটাও মিটবে। হ্যাঁ, শুধু মাছের উপর ভরসা না করে আমাদের এই নতুন পথেই হাঁটতে হবে। চল, আমরা এখনই বাড়ি গিয়ে বাবাকে এই পরিকল্পনার কথাই জানাই। বাবা, আমরা সারা দিন ধরে ভেবেছি খালের উপর যদি আমরা কলা পাতা আর বাঁশের কঞ্চি দিয়ে ছোট ছোট নৌকা বানিয়ে ভাসমান সবজি বাগান করি, তবে কেমন হয়? তোরা এসব কি আবোল তাবোল বকছিস রে অরূপ? জলের উপর আবার কখনো সবজি চাষ হয় নাকি? মাটিতে বীজ না লাগালে গাছ বাঁচবে কিভাবে? বাঁচবে বাবা। আমরা কলা পাতার নৌকার ওপর শুকনো মাটি, পচা পাতা আর খালের তলানির উর্বর কাদা দিয়ে একটা সুন্দর স্তর বানিয়ে দেব। খালের এই তীব্র স্রোত আর বাতাসের মধ্যে তোদের ওই পাতার তৈরি খেলনা নৌকা একদিনও টিকবে না, সবই ভেসে যাবে। আমরা তো আর এমনি এমনি ছেড়ে দেব না বাবা। আমরা শক্ত পাটের দড়ি দিয়ে সেই ভাসমান নৌকাগুলো আমাদের ঘাটের বাঁশের খুঁটির সাথে বেঁধে রাখবো। সংসারের অবস্থা এখন যে জায়গায় ঠেকেছে, তাতে তোদের এই অদ্ভুত কথাতেও আমার কেন যেন একটু ভরসা করতে ইচ্ছে করছে। তুমি কোনো চিন্তা করো না বাবা। আমরা তো আর তোমার মাছ ধরার কাছে বাধা দিচ্ছি না। আমরা ভাই বোন মিলে এই পুরো কাজটা গুছিয়ে নেব। হ্যাঁ বাবা, তুমি শুধু আমাদের একটু অনুমতি দাও। কালকে সকাল থেকেই আমরা জঙ্গল থেকে প্রয়োজনীয় কলা পাতা আর বাঁশ সংগ্রহ করা শুরু করে দেব। অরূপ, এই বড় কলা গাছটার গোড়াটা কুড়ুল দিয়ে সাবধানে কাটতো বাবা। আমাদের এই ভাসমান কাঠামো বানানোর জন্য অনেকগুলো শক্ত গুঁড়ি লাগবে। হ্যাঁ বাবা, আমি এটা কেটে নিচ্ছি। তুমি বরং ওই পাশের বড় বড় কলা পাতাগুলো কাস্তে দিয়ে কেটে এক পাশে জড়ো করো। কলা পাতাগুলো বড্ড নরম রে অরূপ। এগুলো দিয়ে কি সত্যিই জলের উপর মাচা তৈরি করা যাবে? আমার মনটা এখনো কেমন যেন খটকা লাগছে। তুমি কোনো চিন্তা করো না বাবা। বাঁশের কঞ্চিগুলো দিয়ে আমরা পাতার নিচে একটা শক্ত খাঁচা বানিয়ে দেব। তাহলে আর ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। কাজটা কিন্তু মোটেও সহজ নয় রে বাবা। চারিদিকের এই কাদা আর জলের মধ্যে পা পিছলে পড়ে গেলে হাত পা ভেঙে যাওয়ার বড় ঝুঁকি আছে। আমরা তো আর তাড়াহুড়ো করছি না বাবা। এই দেখো, আমি 4টে বড় কলা গাছের গুঁড়ি একসাথে করে পাটের দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে শুরু করেছি। হ্যাঁ, বাঁধনটা যেন এক্কেবারে নিখুঁত হয়।
খালের জলের তোর যখন বাড়বে তখন এই জোড়াগুলো আলগা হয়ে গেলে আমাদের সব খাটুনি বৃথা যাবে। তুমি এই বাঁশের কঞ্চিগুলো একটু সমান করে কেটে দাও তো বাবা। পাতার স্তরের নিচে এগুলো আড়াআড়িভাবে বসিয়ে দিলে নৌকাটা অনেক মজবুত হবে। ঝর্ণা, খালের তলানি থেকে তুলে আনা এই উর্বর কালো কাদা মাটির সাথে পচা পাতাগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে একপাশে স্তূপ করতো মা। হ্যাঁ মা, আমি কাদা আর শুকনো পাতাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মাটিটা বড্ড উর্বর, এতে বীজ লাগালে খুব দ্রুত চারা গজাবে। অরূপ যে এত বড় একটা ঝুঁকি নিল, উপরওয়ালা যেন আমাদের এমুখ রক্ষা করেন রে। তুমি দেখো মা, এই ছোট্ট চেষ্টাটাই আমাদের সংসারের জন্য বড় পরিবর্তন আনবে। বাজারে এখন মরিচ আর শাকের যা চড়া দাম, আমাদের অনেক সাশ্রয় হবে। মরিচের বীজগুলো বড্ড ছোট রে মা, এগুলো মাটির খুব গভীরে দিস না, হালকা করে উপরে ছড়িয়ে দিয়ে সামান্য একটু শুকনো কাদা দিয়ে ঢেকে দে। আমি ঠিক সেভাবেই দিচ্ছি মা। এই যে লাউ আর ঢেঁড়সের বড় বীজগুলো আমি মাঝখানের সারিতে একটু দূরত্ব বজায় রেখে মাটির ভেতর পুঁতে দিচ্ছি। খালের নোনা বাতাস যেন এই কচি মাটিটাকে শুকিয়ে না ফেলে। তুই প্রতিদিন সকাল বিকাল এই ভাসমান পাতার ওপর সামান্য করে খালের জল ছিটিয়ে দিস। হ্যাঁ মা, আমি নৌকার এক কোণে একটা ছোট্ট মাটির ঘটি রেখে দেব। জল দেওয়ার কাজটা আমি নিজেই খুব নিয়ম করে প্রতিদিন করে নেব। ঝর্ণা, ওই দেখ, আমাদের কলাপাতা নৌকার উপর ছোট ছোট সবুজ চারা দেখা যাচ্ছে। মরিচ আর লাল শাকের বীজগুলো থেকে কেমন সুন্দর পাতা গজিয়েছে দেখ। বা ভাইয়া, আমাদের কষ্ট তবে সত্যিই বৃথা যায়নি। লাউ গাছটারও দুটো কচি পাতার মাটির ওপর মাথা তুলেছে। কিন্তু খালের জলের স্রোতটা আজকে সকাল থেকে বড্ড বেশি মনে হচ্ছে রে। এই কচুরিপানাগুলো যেভাবে ভেসে আসছে, তার দোকানে ধাক্কা লাগলে চারাগুলো ভেঙে যাবে। হ্যাঁ ভাইয়া, আমাদের এই ভাসমান নৌকাগুলো রক্ষার জন্য চারপাশের বাঁশের খুঁটিগুলোর বাঁধন আরও একটু শক্ত করে দেওয়া দরকার। তুই ঠিকই বলেছিস। তুই নৌকার হালটা শক্ত করে ধরে রাখ, আমি খালের জলেতে নেমে এই পাটের দড়িটা খুঁটির সাথে আরেকবার পেঁয়াজ দিয়ে বেঁধে দিই। একটু সাবধানে নামো ভাইয়া, নিচের কাদা বড্ড পিছল। এই ঠান্ডা বাতাসে কচি চারাগুলো যেন আবার কুঁকড়ে না যায়, সেদিকে নজর দিতে হবে। খালের এই নোনা জল চারাগুলোর গোড়ায় সরাসরি লাগলে কিন্তু গাছ পচে যাবে। আমাদের পাতার তলার স্তরটা আরও একটু উঁচু করা দরকার ছিল। আজ বিকেলের দিকে আমরা আরও কিছু শুকনো খড় আর কলাপাতা এনে এই স্তরের নিচে গুজে দেব ভাইয়া, তাহলে মাটিটা পানির ওপরে থাকবে। হরিপদ ভাই, ঘরের সামনে খালের পানির ওপর ওগুলো কিসের মাচা বানিয়েছো গো? দূর থেকে দেখে তো আমার চোখ একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। এসো গোপাল ভাই, ওগুলো কলা পাতা আর বাঁশের কঞ্চি দিয়ে বানানো ছোট ভাসমান সবজি বাগান। খালের এই তীব্র স্রোতের ওপর আবার কোনো সবজির চাষ হয় নাকি ভাই? মাটিতে বীজ না লাগিয়ে পানির ওপরে সব খেলনা তৈরি করার বুদ্ধি তোমায় কে দিল? আমার ছেলে অরূপ আর মেয়ে ঝড় না মিলেই এই নতুন পথটা বের করেছে ভাই। সংসারে যে হারে অভাব বাড়ছে, তাতেই জলের ওপরই এখন ভরসা। বাহ, মরিচ আর লাল শাকের চারাগুলো তো বেশ তরতাজা হয়ে উঠেছে দেখছি। কলা পাতাগুলো পানির ওপর বড্ড সুন্দর ভাসছে। প্রথম প্রথম আমার নিজেরও বড্ড সন্দেহ হচ্ছিল ভাই, কিন্তু এখন চারা গাছগুলোর দিকে তাকালে মনে হয় ছেলে মেয়ে দুটোর এই অসাধ্য চেষ্টা একদিন সফল হবে। খালের এই প্রতিকূল জীবনের সাথে লড়াই করে এমন নতুন পথ খোঁজার সাহসটাই বড় বিষয় হরিপদ ভাই। তোমাদের এই উদ্যোগের আমি বড্ড প্রশংসা করছি। তোমার মতো অভিজ্ঞ মানুষের মুখের এই দুটো প্রশংসার বাণী আমাদের এই কঠিন সময়ে বড্ড বেশি সাহস আর মানসিক ভরসা যোগান দেয় গোপাল ভাই। অরূপ, ঝর্ণা, একটু এদিকে আয় তো, তোদের একটা জিনিস দেখাই। আমাদের কলা পাতার নৌকার ওপর লাল শাক আর কচি মরিচগুলো কেমন তোলার মতো বড় হয়ে গেছে দেখ। মা, লাল শাকগুলো তো একেবারে তাজা হয়েছে। মরিচ গাছগুলো তো কেমন সুন্দর সুন্দর ছোট ছোট সাদা ফুল ফুটেছে দেখো। আমাদের এই দীর্ঘ দিনের অক্লান্ত খাটুনি তবে সত্যিই বৃথা যায়নি মা। খালের এই নোনা জলের বুকেও যে এমন মিষ্টি সবজি ফলানো যায় তা আজকে প্রমাণ হলো। সংসারে টানা কয়েক মাস ধরে যে চরম অভাব,
আর খাবারের সংকট চলছিল। আজ এই প্রথম নিজেদের হাতে সবজি দেখে মনে স্বস্তি হলো রে। মা, আজ রাতেই তবে এই লাল শাকগুলো ভাজা করো তো। গরম ভাতের সাথে চমৎকার করে রাঁধো, অনেক দিন পর সবাই তৃপ্তি করে খাবো। নিজেদের জন্য কিছুটা রেখে বাকি শাক আর মরিচগুলো কিন্তু আমাদের হাটে নিয়ে বিক্রি করতে হবে। সংসারে তেলের বোতলটাও একেবারে শূন্য হয়ে আছে। হ্যাঁ বাবা, সুদিন হয়তো একদিন আসবে না, তবে এই ছোট শুরুটাই আমাদের সংসারের অন্ধকারের মধ্যে এক নতুন আশার আলো দেখিয়ে দিল। আমি ঘর থেকে একটা ছোট্ট বাঁশের কুড়ি নিয়ে আসছি। মা, চলো দুজনে মিলে কচি শাকগুলো গোড়া থেকে সাবধানে এক এক করে তুলে ফেলি। গোপাল ভাই, এই নাও, তোমাদের জন্য আমাদের ভাসমান বাগানের এক ঝুড়ি তাজা লাল শাক আর কিছু কাঁচা মরিচ। নিজেদের বাগানের প্রথম ফসল, ফিরিয়ে দিও না। আরে হরিপদ ভাই, তোমাদের নিজের ঘরেই যেখানে চাল ডালের এত অভাব, সেখানে আমাদের এত সবজি দিচ্ছ কেন গো? হ্যাঁ কাকা, আজকালকার দিনে নিজের সংকটের কথা ভুলে প্রতিবেশীর মুখে অন্ন তুলে দেওয়ার মতো মানুষ সত্যিই খুব কম দেখা যায়। অভাব তো আমাদের জীবনের নিত্যদিনের সঙ্গী বিমল বাবা, কিন্তু এই খালের বুকে বেঁচে থাকতে হলে এক মানুষের সুখ দুঃখ অন্য মানুষের সাথে ভাগ করতেই হয়। তোমার এই বিশাল মনের কোনো তুলনা হয় না হরিপদ ভাই। এই খালের নোনা পানিতে এমন মিষ্টি শাক কিভাবে ফললো তা আমাদের বিমলকেও একটু শিখিয়ে দিও। হ্যাঁ কাকা, আমি তো চাষাবাদের কাজটাই করি, কিন্তু কলা পাতার নৌকার উপর এমন ভাসমান বাগান আমি আমার বাপ দাদার জন্মেও কোনোদিন দেখিনি গো। সব আমার অরূপ আর ঝর্ণার বুদ্ধি বাবা। তোমরা ওপার থেকে যখন ইচ্ছে এসো, ছেলেরা তোমাদের এই নতুন চাষের সব পদ্ধতি খুব ভালো করে বুঝিয়ে দেবে। নিশ্চয়ই আসবো ভাই। আজ রাতেই বিমলের মা এই তাজা শাক রাঁধবে। তোমার এই ভালোবাসার দান আমার বড্ড তৃপ্তি সহকারে সবাই মিলে খাবো। বাবা, একটু এদিকে চেয়ে দেখো, আমাদের কলাপাতার নৌকার এই ওপরের দিকের শাকের পাতাগুলো কেমন দিন দিন একেবারে হলুদ হয়ে যাচ্ছে। শুধু হলুদ নয় রে অরূপ, অনেকগুলো গাছের গোড়া কেমন কালো হয়ে একেবারে পচে মাটির সাথে মিশে যাচ্ছে। খালের এই নোনা পানি কি কোনোভাবে আমাদের মাটির স্তরের ভেতর ঢুকে গেল বাবা? এমন হলে তো আমাদের সবকটি গাছ অল্প দিনেই মারা যাবে। শুধু কলা পাতার উপর মাটি বিছিয়ে দেওয়ায় খালের নোনা জলের আর্দ্রতা সরাসরি গাছের শিকড়ে পৌঁছে যাচ্ছে রে। এই জটিলতা বড্ড বড় আকার নিল। অনেক আশা করে আমরা ভাই বোনে মিলে এই বাগানটা খাড়া করেছিলাম বাবা। এখন যদি সব গাছ এভাবে নষ্ট হয়ে যায়, তবে তো আমাদের অনেক কষ্টে পড়তে হবে। ভেঙে পড়িস না বাবা, চাষের এই হঠাৎ সমস্যাটার কারণ আমাদের দ্রুত খুঁজে বের করতে হবে, তা না হলে এই পুরো কাঠামোই খালের জলেতে ভেসে যাবে। মরিচ গাছগুলোর কচি ফুলগুলো কেমন কালো হয়ে ঝরে কাদার উপর পড়ে আছে। এই দৃশ্য দেখলে নিজের ভেতর বড্ড কষ্ট হচ্ছে বাবা। তুই চল, আমরা এখনই পাড়ের দিকে গিয়ে গোপাল ভাইয়ের সাথে একটু কথা বলি। ওনার চাষাবাদের দীর্ঘ অভিজ্ঞতা হয়তো আমাদের কোনো পথ দেখাবে। ঝর্ণা, এই হাঁড়ির তলানিতে যেটুকু চাল অবশিষ্ট আছে তা দিয়ে আজ রাতের রান্নাটা কোনো মতে হয়ে যাবে, কিন্তু কাল সকালের জন্য একদানা অন্নও নেই। তেলের বোতল আর নুনের ছোট পাত্র দুটোও তো একেবারে শূন্য হয়ে গেছে মা। নতুন করে বাজার না করলে কাল ঘরের উনুন যে ধরাই যাবে না। ভাসমান সবজি বাগানটা দিয়ে আমরা বড্ড বেশি আশা করেছিলাম রে মা, কিন্তু গাছগুলো যে ওভাবে পচে যাবে, আমাদের সংসারে খাবার সংকট আবার শুরু হয়ে গেল। আমি তো ভেবেছিলাম এবার আমাদের দুঃখটা ঘুচবে। ছোট করিস না রে মা মন। খালের এই কঠিন জীবনে আমরা আমাদের নিত্য জীবনের সঙ্গী, আমাদের এখন কিছুতেই ভেঙে পড়লে চলবে না। বাবার অরূপ ভাইয়া এখনো তো ফিরলো না খালের ধার থেকে। ওনারা হয়তো গোপাল কাকুর কাছে গেছে ওই পচন রোগের কোনো ওষুধ খুঁজতে। হ্যাঁ রে, গোপাল ভাই অনেক পুরনো মানুষ, উনি নিশ্চয়ই একটা ভালো বুদ্ধি দেবেন। তুই বরং একটু বাইরে গিয়ে দেখ তো ওনারা ঘাটে এলো কিনা। হ্যাঁ মা, আমি বারান্দায় গিয়ে দেখছি, তুমি দুশ্চিন্তা করো না। ঈশ্বর আমাদের এই চরম বিপদের দিনে কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে দেবেন। হরিপদ ভাই, তোমার ওই কলা পাতা আর মাটির তৈরি নৌকাগুলোতে একটা মস্ত বড় ভুল হয়ে গেছে গো। শুধু পাতার ওপর মাটি দিলে গাছ বাঁচবে না। আমরা তো আর পুরনো নিয়ম কানুন তেমন জানি না গোপাল ভাই,
তুমি যদি এই সংকটের দিনে আমাদের একটু সঠিক পথ না দেখাও তবে তো আমরা বিপদে পড়ে যাব। আমাদের বাপ দাদারা খালের পানিতে যখন এমন চাষ করত তখন তারা পাতার নিচে প্রচুর কচুরিপানা, পচা খড় আর শক্ত বাঁশ দিয়ে একটা পুরু স্তর বানাতো। হ্যাঁ কাকা, ওই জৈব স্তরটা খালের নোনা জলকে সরাসরি মাটির উপর আসতে বাধা দেয়, আর পচা কচুরিপানা থেকে গাছ তার প্রয়োজনীয় পুষ্টিও পেয়ে যায়। বাহ, এ তো বড্ড চমৎকার আর বৈজ্ঞানিক পদ্ধতির কথা শোনালে ভাই। আমাদের মাথায় এই সহজ কিন্তু দরকারি বুদ্ধিটা আগে কেন আসেনি? নিত্যানন্দ, বিমল, তোমরা আর দেরি করো না। কাল ভোরবেলা থেকেই হরিপদ আর অরূপের সাথে হাত লাগিয়ে এই পুরনো পদ্ধতিতে নতুন করে মাচা বানাও। তুমি কোনো চিন্তা করো না কাকা, আমরা দুই ভাই মিলে কালকে দুপুরের মধ্যে খালের ওপার থেকে প্রচুর কচুরিপানা আর খড় সংগ্রহ করে ঘাটে এনে দেব। তোমাদের এই উপকারের কথা আমি কোনো দিন ভুলব না ভাই। এই কঠিন সময়ে তোমরা পাশে না দাঁড়ালে আমাদের এই নতুন আশার আলো আজই নিভে যেত। অরূপ ভাই, এই লম্বা বাঁশের টুকরোগুলো ভালো করে আড়াআড়িভাবে সাজিয়ে নাও। ভাসমান কাঠামোর মূল খাঁচাটা মজবুত না হলে খালের জলের তোড়ে সব ভেসে যাবে। হ্যাঁ ভাই, আমি শক্ত পাটের দড়ি দিয়ে প্রতিটি জোড়া এমনভাবে বাঁধছি যেন কোনো অবস্থাতেই ভেতরের কচুরিপানা আর খড়ের স্তরগুলো আলগা হয়ে সরে না যায়। নিত্যানন্দদা, আমি নতুন চাষের জন্য প্রয়োজনীয় পুরনো দেশি পদ্ধতি অনুযায়ী পচা খড় আর শুকনো কাদামাটি একপাশে স্তূপ করে গুছিয়ে রাখছি। খুব ভালো করে অরূপ। এই পচা কচুরিপানাগুলো যখন রোদে শুকিয়ে একেবারে মাটির সাথে মিশে যাবে তখন গাছ তার আসল পুষ্টি খুব সহজেই পেয়ে যাবে। খালের এই জায়গাটার পানি বেশ স্থির আছে ভাই। এখানেই বড় কাঠামোটা তৈরি করে লগি ঠেলে ঘরের পাশে নিয়ে যাওয়ার সবচেয়ে সুবিধা হবে। হ্যাঁ, ওপারে স্রোত বেশি। আজকে দুপুরের মধ্যে যদি আমরা বাঁশের খাঁচায় খড় আর পাতার স্তরটা দিতে পারি তবে বিকেলের দিকেই মাটি বিছানো যাবে। আমরা সবাই মিলে হাত লাগিয়েছি তখন আজকেই কাজটা শেষ করব ভাই। এই পুরনো দেশি পদ্ধতি ব্যবহার করলে এবার আর একটা গাছও পচবে না। কাকুর এই বিপদে আমরা এগিয়ে আসবো না তো কে আসবে ভাই? এখন আর কথা না বাড়িয়ে এই লম্বা কাঠের গুঁড়িটা ওপাশে টেনে নিয়ে শক্ত করে বাঁধি। ঝর্ণা, এই কোণের মোটা বাঁশের খুঁটিটা শক্ত করে ধরে রাখতো। আমি পাটের ভেজা দড়ি দিয়ে এটার জোরটা ভালো করে শক্ত করে বেঁধে দিই। আমি নতুন করে ব্যবসার জন্য তাকগুলোতে রাখার মতো করে উর্বর মাটির ওপর শাক, মরিচ আর বেগুন বীজগুলোকে সুন্দর করে এক এক করে ছড়িয়ে দিচ্ছি গো। বাবা, আগের ভুলের কথা মাথায় রেখে এবার মাটির স্তরটা পানির থেকে অনেক ওপরে রাখা হয়েছে। এবার খালের নোনা জল কোনোভাবেই গাছের গোড়ায় পৌঁছতে পারবে না। হ্যাঁ রে মা, নিত্যানন্দ আর বিমল যেভাবে কচুরিপানা আর খড় দিয়ে স্তরটা বানিয়ে দিল তাতে এক ফোঁটাও নোনা জল আর মাটির ওপর উঠতে পারবে না। গোপাল ভাই আর ওনার ছেলেরা আজকে আমাদের জন্য যে খাটুনি খাটলো তা না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা এক নতুন আশার আলো নিয়ে কাজ করছি। হ্যাঁ বাবা, বিমল ভাইয়া তো একাই চারিদিকের খুঁটিগুলো কাদার নিচে গেঁথে দিল। এখন শুধু মরিচের বীজগুলোর ওপর সামান্য একটু শুকনো কাদাই ছড়িয়ে দেওয়া বাকি। দাও মা, পাত্র থেকে শেষ বীজগুলো আমার হাতে দাও। আমি সারিবদ্ধভাবে পুঁতে দিচ্ছি। সবাই একসাথে কাজ করা এবার বড্ড ভরসা পাচ্ছি মনে। ওপরওয়ালা যেন আমাদের এই নতুন শুরুটা এবার ভালো করেন। এই খালের বুকেই আমাদের মতো সংসারী মানুষের টিকে থাকার শেষ চেষ্টা লুকিয়ে আছে গো। গোপাল ভাই, দেখে যাও, তোমার দেওয়া সেই পুরনো পদ্ধতি আজকে আমাদের এই কলা পাতার নৌকার উপর কেমন বড় বড় লাউ আর তাজা লাল শাক ফলেছে। আরে হরিপদ ভাই, আমি তো আগেই বলেছিলাম পুরনো দেশি পদ্ধতি আর নতুন চিন্তা একসাথে থাকলে মানুষ টিকে থাকে। তোমার ওই কচুরিপানা আর খড়ের স্তরের বুদ্ধির কারণেই এবার আমাদের একটা গাছও পচেনি গো। এই সফলতার পুরো কৃতিত্ব কিন্তু এক্কেবারে তোমার। ওসব বলো না ভাই, খাটুনি তো সব তোমার ছেলে মেয়েরা করেছে। অরূপ আর ঝর্ণা যেভাবে দিনরাত এই বাগানের পরিচর্যা করলো তা সত্যি মেলা ভার। তা অবশ্য ঠিকই বলেছ ভাই। আজকে এই প্রথম নিজেদের বাগানের এত বড় সবজি দেখে মনের সব আশা, কষ্ট আর অভাব এক নিমেষেই দূর হয়ে গেল গো।
এই খালের বুকে বেঁচে থাকতে হলে এমন নতুন নতুন পথ আমাদেরই খুঁজে বের করে রাখতে হবে ভাই। আজ বাজারের এই তাজা সবজির বড্ড চড়া দাম মিলবে। হ্যাঁ ভাই, অরূপ আর বিমল আজকে বিকেলেই সবজিগুলো নৌকায় নিয়ে বড় হাটে নিয়ে যাবে। সংসারের সেই চরম সংকট এবার এক্কেবারে কেটে যাবে। ঈশ্বর তোমাদের এই সততা আর পরিশ্রমের যোগ্য ফল দিয়েছেন হরিপদ ভাই। এই মিষ্টি সবজি আমরাও বাড়িতে বড্ড তৃপ্তি করে সবাই মিলে খাবো। মালতী, আজকে হাটে সবজি বিক্রি করে যে টাকা পেয়েছি তা দিয়ে সংসারের পুরো মাসের চাল ডাল আর তেল এক্কেবারে কিনে নিয়ে এসেছি গো। আমি তো আগেই বলেছিলাম গো যে খাল একসময় আমাদের শুধু কষ্ট দিয়েছিল, আজ সেই খাল আমাদের নতুন জীবন দিল। বাবা, আমরা শুধু নিজেদের এই ছোট বাগানেই থেমে থাকবো না। খালের উপর সামনের মাসে আমরা আরো বড় ভাসমান সবজি বাগান তৈরি করবার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, বাবা আর গোপাল কাকু বলছিলেন গ্রামের অন্য যেসব দরিদ্র জেলে পরিবার অভাবের মধ্যে আছে তাদেরও আমরা এই পুরনো দেশি পদ্ধতিটা শিখিয়ে দেব। খুব ভালো কথা বলেছিস রে মা। নিজেরা বেঁচে থাকবার পাশাপাশি অন্য মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার পথ দেখানোই তো মানুষের সবচেয়ে বড় ধর্ম। আমাদের ছেলে মেয়ে দুটোর এই বুদ্ধি আর পরিশ্রমের কারণেই আজ আমাদের ঘরের সেই কঠিন সময় আর খাবারের সংকট এক্কেবারে দূর হয়ে গেল। খালের এই জলের বুকেই আমাদের জন্ম, আর এখানেই আমাদের রুজি রুটি বাবা। এখন আর আমাদের অন্য কোথাও কাজের জন্য ভাগ্যকে দোষ দিতে হবে না। মা, তাহলে আমি রাতের জন্য এই তাজা সবজি দিয়ে একটা চমৎকার তরকারি রেঁধে ফেলি। অনেক মাস পর আজ সবাই মিলে পেট ভরে শান্তিতে দুমুঠো খাবো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, অরূপ ও ঝর্ণার নতুন চিন্তা কিভাবে তাদের পরিবারের জীবন বদলে দিয়েছিল?